আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের 56 নম্বর পার্ট। তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। পার্কিং প্লেসে পিনপত নীরবতা ভাঙলো থাপ্পড়ের শব্দে। রাত নিজের বাম গালে হাত রেখে অবিশ্বাস্য চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। সে মেয়েটাকে রক্ষা করলো, আর এই মেয়েটাই কিনা তাকে চড় মারলো। তাহলে এটা কি ভালো কাজের প্রতিদান? ইউ লম্পট! ঈশিতা টালমাতাল মতো হেলতে দুলতে বাক্যটি বলল। রাত কিরমির করে জানতে চাইল কি করেছে আমি। প্রতি উত্তরে মেয়েটা নিজের সারে আঁচল কাঁধে তুলে কোমরের দিকে ইশারা করে ছাঁচালো কণ্ঠে বলল, এখানে শুয়েছেন আপনি? রাত নিজের কপাল চেপে ধরল। সে তো ওই ছেলেটার জন্য কোমর শুয়েছিল, আর এর বিনিময়ে সে নরম হাতে গরম থাপ্পড় খেতে হবে সেটা বুঝতে পারেনি। সে চোখ মুখ মুছে ধীর কণ্ঠে বলল, সরি ম্যাম, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এই কথা বলে রাত চলে যেতে লাগলো। ঈশিতা চমকে উঠে তড়িঘড়ি করে পিছু পিছু ছুটে আসার সময় ভুলবশত জুতার নিচে শাড়ি আঁচল কুঁচকে পড়ায় মুহূর্তে শাড়ি খুলে গেল। মেয়েটার আর্তনাদ শুনে রাত ঘুরে তাকায় এবং সঙ্গে সঙ্গে নিজের জায়গায় থমে যায়। ওইভাবে তাকিয়ে না থেকে আমাকে এসে সাহায্য করুন। রাত অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, নিজে খুলেছেন, এখন নিজেই ঠিক করুন, নয়তো আবার আমাকে লম্পটের উপাধি দিবেন। ঈশিতা বিপাকে পড়ে গেল। তার শুলে ঢলছে আর মাথায় ভন ভন করে ঘুরছে। ঠিক মতো দাঁড়িয়েও থাকতে পারছে না। হয়তো নেশাটা ধীরে ধীরে বাড়ছে। তবু সে কোনো মতো শাড়িটা ঠিক পেঁচিয়ে নিল। মেয়েটার কাণ্ড দেখে বেশ বিরক্ত হয় রাত। এমন করে সাপের মতো পেঁচিয়ে রাখলে হাঁটবে কিভাবে? আর যে কোনো সময় খুলেও যেতে পারে। অগত্যা সে নিজে গিয়ে মেয়েটা সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। নাই, পারফেক্ট। নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায় রাত। ঈশিতা নিজেকে দেখতে দেখতে মাতাল কণ্ঠে বলল, আপনি এত সব কিছু পারেন? আই নো, এখন ও হয়তো আমার মাথা না খেয়ে চলুন, আপনাকে বাড়িতে পৌঁছে দিই। ঈশিতা ঠিকমতো হাঁটতে পারছে না। রাত বিরক্তিতে মেয়েটার মাথা চেপে ধরে নিজের সাথে নিয়ে যায়। কোনো মতে ঈশিতাকে বাইকের পিছনে বসিয়ে রেখে সে উঠে পড়ল। গায়ে কোট দিয়ে মাতাল মেয়েটাকে নিজের সাথে বেঁধে রাখলো, যেন ভুলবশত পড়ে না যায়। তারপর হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে ছুটে যেতে মেয়েটা ওর পিঠের উপর সব ভার ছেড়ে দিয়ে দুই হাতে কোমর সহ মেদহীন পেট চাপে ধরল, মুখ গুজে রাখলো শরীরে। রাতে এখন ইচ্ছে করলো তাকে ছোঁয়ার জন্য মেয়েটার মতো থাপ্পড় মারতে, কিন্তু সে তেমনটা করলো না, কারণ মেয়েটা নিজের হুঁশে নেই। শহরের বুকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। ব্যস্ত রাস্তায় বুক চিরে যানবাহন ছুটে চলেছে নিজেদের গন্তব্য। আদর থেকে বিমান যাওয়ার শব্দ ভেসে আসছে। হালকা শীতল বাতাসে এক রমণীর শাড়ির আঁচল বেখেয়ালে উঠছে। খোলা মেঘালয় আকাশের নিচে ঝুম বৃষ্টির মধ্যে নিজ গতিতে ছুটছে একখানা বাইক। স্বচ্ছ জলবিন্দুগুলো যুবক যুবতীকে অনায়াসে ছুঁয়ে দিচ্ছে এবং সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে রমণীর পাতলা শরীরের শীতে কেঁপে উঠছে। বৃষ্টির মাঝে একনো উষ্ণতা খুঁজতে সামনে বসা ব্যক্তিকে আরও দৃঢ়ভাবে জড়িয়ে ধরল। অথচ যুবকের মধ্যে কোনো হেলদোল নেই। সে তো মনোযোগ সহকারে বাইক রাইডিং করতে ব্যস্ত। হঠাৎ নেশা করার কারণ যুবকের কথা শুনে ঈশিতা রীতিমতো ঝিমাতে ঝিমাতে বলল, আমি আপনার মতো নেশাখোর নই, সেটা তো দেখতেই পাচ্ছি। আপনি কত ভদ্র। এই রাতের বাচ্চা, মেরে কিন্তু দাঁত ভেঙে দেব। এই কথা শুনে রাত জুড়ে ব্রেক মারল। ঘাড় পিছনে বাঁকিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বললেন? ঈশিতা ছোটো বাচ্চাদের মতো ঠোঁট ভেজা গোল করে বললাম চুমু দিব। রাত কপাল কুঁচকে বিড়বিড় করলো, আপনি তো দেখছি বেচারা গিরগিটিকেও হার মানিয়ে দিবেন। আপনার ওই বেচারা গিরগিটিকেও কেটে কুটে স্যুপ বানিয়ে আপনাকে খাওয়াবো। ইয়াক থু! রাত চোখ মুখ কুঁচকে সোজা হয়ে বসলো। এই মাতাল মেয়েটার মাতলামি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেল। ইচ্ছে তো করছে রাস্তার ফেলে যেতে, কিন্তু এত রাতে একটা মেয়েকে এইভাবে রেখে যাওয়া সেফ না। তার উপর সে ভালো মানুষ হতে চাচ্ছে, যেখানে এমন জঘন্য কাজ করার কোনো মানেই হয় না। মেয়েটা আবার নিজে হুঁশে নেই। অগত্য এই মাতাল অত্যাচার এখন সহ্য করতেই হবে। এটা আমার পেট, কোনো ময়দার মাখানো ড্রয়ে নেই যে এইভাবে খামচে ধরবেন। রাত নিজে পেটের মাঝে থাকা কোমল হাত জোড়ার দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, এই মেয়েটা হাতে বড় বড় নখ দাবিয়ে দিয়ে তার পেটে এমনভাবে খামচে ধরে আছে যেন মনে হচ্ছে মাংস তুলে নিবে, আর না হেসে পালিয়ে যাবে। আপনি এমন করছেন কেন? একটু তো ধরেছি। রাত প্রতি উত্তরে কিছু না বলে বাইক স্টার্ট করে সামনে মনে মনে বিড়বিড় করলো, ভাগ্যিস আগে রাতের সাক্ষাৎ হয়নি আপনার। বিশাল বহুল ড্রয়িং রুম জুড়ে পিনপত নীরবতা ছেয়ে আছে। তিথির বলা সামান্য বাক্যটি এক মুহূর্তের জন্য সবাইকে পাথর বানিয়ে দিয়েছে। তাদের কল্পনার বাইরে ছিল এমন কিছু শুনতে পাবে। আধার তো ভেবেছিল তাহমিনা খান প্রেগনেন্সির কিট অন্য কোথায় থেকে নিয়ে এসেছে, কিন্তু এখন বোনের মুখ থেকে একটা কি শুনলো সে? তার মানে তিথি প্রেগনেন্ট, কিন্তু এটা কি করে সম্ভব? মেয়েটার কথা শোনা মাত্রই তাহমিনা খানের হাত থেকে কিট পড়ে গেল। তিনি অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, কি বললে তুমি? পরিবারের সামনে এমন জঘন্য পরিস্থিতিতে পড়ে তিথির ইচ্ছে করলো মাটির ফাঁক করে ভিতরে ঢুকে যেতে। সে তো চায়নি সবাই এটা জানুক, তাই তো কিট লুকিয়ে ফেলে দিয়েছিল ডাস্টবিনে। কিন্তু এটা কিভাবে তার মায়ের হাতে পৌঁছালো ঠিক বুঝতে পারছে না।
তারপর তার মা অযথা এই নির্দোষ মেয়েটাকে দোষারোপ করছে। এমনকি চরিত্র নিয়ে একটু কথা বলতে বাদ রাখেনি। সেই জায়গায় সে কীভাবে চুপ থাকতো? নিজের ভুলের শাস্তি অন্য কেউ পাক সেটা মোটেও চায় না। তাই তো সে চোখের পানি মুছে শান্ত গলায় বলল, ভাবি নয়, আমি প্রেগনেন্ট। সকলে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাহমিনা খান আর্তনাদ করে উঠলেন, তুমি এত নিচু কাজ কীভাবে করতে পারলে? পরিবারের সম্মানের কথা একটিবারও ভাবলে না? আর কয়েকদিন পর তোমার এঙ্গেজমেন্ট, আর এখন বলছো তুমি প্রেগনেন্ট। সি, এমন ঘৃণিত কাজ করার সময় লজ্জা করলো না? তোমাকে তো আমার মেয়ে ভাবতে ঘৃণা করছে। তিথি মাথা নিচু করে নিল। সুবহান খান ছোট বৌমাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, অন্য একজনের চরিত্রের সমস্যা খুঁজতেছিলে তুমি, অথচ তোমার গর্ভের সন্তানই এই চরিত্রের সমস্যা। তাহমিনা খান ছলছল নয়নে মেয়ের দিকে তাকিয়ে আছে। তিনি ভাবতেই পারেননি ওনার মেয়ে এমন কিছু করে বসে থাকবে। এটা যদি সমাজ জানে তাহলে তো তার মেয়েকে চরিত্রহীন বলে মানবে, সাথে তাদের এতদিনের সম্মান ধুলোয় মিশে যাবে। আর এটা তিনি কিছুতেই হতে দিবে না। আহ, আম্মু লাগছে। চোখের পলকে তাহমিনা খান দোতলায় ছুটে গিয়ে মেয়ের মাথায় চুলে খামছে ধরে টেনে হিসড়ে সিঁড়ি বেয়ে নামাতে লাগলেন। চুলের ব্যথায় মেয়েটা আর্তনাদ করে উঠল। তবুও থামল না তাহমিনা খান। বল, কার সন্তান পেটে ধরেছিস তুই? আজকের এই দিনটা দেখার জন্য তোকে চট্টগ্রামে পাঠিয়েছিলাম। আজ থেকে তোর সব পড়াশোনা বন্ধ, আর এই অংশকেও তুই নষ্ট করবি। শেষের কথাটা শুনে তিথি আঁতকে উঠল। তাহমিনা খান মেয়েকে নিচে নিয়ে এসে সামনে শক্ত ফ্লোরে ছুঁড়ে মারলেন। তিথি না বলে চিৎকার করে উঠলে উবুর হয়ে পড়ল, কিন্তু তার শরীর ফ্লোর স্পর্শ করলো না, বরং সে তার ভাইয়ের বুকের মাঝে গিয়ে পড়ে। আলোকে সোফায় বসিয়ে রেখে ছুটে এসে বোনকে আগলে নেয় আধার। তিথি বড় ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আধার চোখ বুজে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বোনকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠেই বলল, এটা তিহানের অংশ? মেয়েটা কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বুঝাই। আধার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কেন করলে এমনটা? তিহান জোর করেছে? না না না, ও আমাকে জোর করেনি ভাইয়া। আসলে কয়েক মাস আগে ওর কাজিনের বার্থডে পার্টিতে গেছিলাম। ও ওখানে ভুলবশত নর্মাল ড্রিঙ্কস ভেবে ওয়াইন খেয়ে নেয়। সে সময় তিহানোর ড্রিঙ্কস ছিল। তারপর আর কিছু বলতে পারলো না তিথি। কাঁদতে কাঁদতে তার হেসকে উঠে গেছে, তবুও ভাঙা ভাঙা গলায় পড়ার চেষ্টা করলো, আমরা ইচ্ছে করে কিছু করিনি ভাইয়া। যা হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আদার সহ পরিবারের সবাই বুঝতে পারলো আসল ঘটনা। তবে তাহমিনা খান রাগে গজগজ করছেন। অন্যর গায়ে কাদা ছুটতে গিয়ে ওনার নিজের গায়ে এসে পড়ল। কাঁদিস না, আগামী সপ্তাহে তোদের এঙ্গেজমেন্ট নয়, বিয়ে হবে। আমি মির্জা পরিবারের সাথে কথা বলে নেব। বড় ভাইয়ের কথা শুনে তিথির কান্না থামে। সুবহান খান ছোট বৌমাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, নাত বউয়ের কাছে ক্ষমা চাও। পরবর্তীতে আবার যদি মেয়েটার পিছনে লাগার চেষ্টা করো তাহলে আমি ভুলে যাব তুমি এই বাড়ির বউ। তাহমিনা খান নিজেও বুঝতে পারলেন তিথি আজকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন। শুরুতে এতটা রেক না করলেও পারতো। এইসব নিয়ে ঝামেলা না করলে হয়তো তার মেয়ে সবার সামনে লজ্জিত হতো না। আজ তিনি একটু হলো বুঝলেন, অন্যর জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। যেমনটা আজ হলো। তিনি আলো আধারের কাছে ক্ষমা চেয়ে রুমে চলে গেল। লজ্জায় অপমানে মাথা কেটে হেঁট হয়ে গেল। তিথি উপরে চলে যেতে আধার দাদাজানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমার সো কল্ড ছেলের সেকেন্ড বইয়ের ভালো হতে বলো, অন্যথায় আমি আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। নাতির কথা শুনে সুবহান খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আশা করছি আজকের এই ঘটনার পর তাহমিনা আর ঝামেলা করবে না, না করলেই ভালো। আদার ফ্রেশ হয়ে এসে রুমে আলোকে দেখতে পেল না। সে কপাল কুঁচকে হাতে আজ ভেজা তোয়ালে বিছানার উপর রেখে বারান্দায় গেল। মেয়েটা রেলিংয়ের উপর হাত রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার খোলা আকাশের দিকে। বৃষ্টির উথাল পাতাল শেষ হয়ে এসেছে, শুধু শীতল হাওয়া বয়ে চলেছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আর গুড় করছে। এমন শীতের রোমান্টিক আবহাওয়ার মাঝেও আধারে মনটা অজানা কারণে খসখস করছে। হয়তো তখনকার ড্রয়িং রুমে বলা তাহমিনার কথাগুলোর জন্য তার ওই মহিলার প্রতি ভীষণ রাগ হচ্ছে। এতগুলো বছরে জমিয়ে রাখার সম্মান এক মুহূর্তে শেষ হয়ে গেছে। ওনাকে এখন ছোট বৌমা ভাবতে ঘৃণা করছে। কিছু কিছু সৎমা কখনো আপন হয় না, সেটা আজ আবারও প্রমাণ হলো। আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পিছন থেকে শক্ত করে অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে রাখলো। কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, সরি, ওনার পক্ষ থেকে আমি খুব সরি। আলো বাম হাত স্বামীর গালে রেখে মাথায় মাথা ঠেকিয়ে শান্ত গলায় বলল, আপনি কেন সরি বলছেন? এখানে তো আপনার কোনো দোষ নেই। আর কে কি বলল তাতে আমার কিছুই যায় আসে না। আমার পাশে শুধু আপনি থাকলেই যথেষ্ট। একটু থেমে পুনরায় আওড়ালো, আপনি সারা জীবন থাকবেন তো আমার পাশে, নাকি সময়ের সাথে সাথে এই আমিটাকে উপর আপনাদের বিরক্ত এসে যাবে? আধার মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখ রেখে জবাব দিল, নিজের প্রাণের উপর কেউ কখনো বিরক্ত হয়? তুমি আমার খুঁজে পাওয়া সেই শ্যাম পাখি, যাকে ছাড়া এক মুহূর্তের জন্য চলবে না। আমি আমার শেষ নিঃশ্বাস অবধি তোমার পাশে থাকবো। মাঝখানে যত ঝড় তুফান আসুক না কেন,
তবু কখনো তোমার হাত ছাড়বো না ইনশাআল্লাহ। আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে শক্ত করে জড়িয়ে ধরল ভালোবাসার মানুষটিকে। দিন শেষে শুধু তার এই মানুষটাকে চাই। এর বাইরে পুরো পৃথিবীর মানুষ যদি তার বিপক্ষে যায় তবু তার কোনো যায় আসবে না, বরং সবার মুখে ঝামা ঘষে দিয়ে স্বামীর সাথে সংসার করবে। দেখতে দেখতে অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা চলে এলো। আজ শুক্রবার। এই দিনে তৃতীয় তেহানের এঙ্গেজমেন্ট হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টানো হয়েছে। আর আজ দুইজনের বিবাহ। বিয়েটা ঘরোয়াভাবে হলেও খুব কাছের আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। আলোর পরিবারের লোকজন সকালবেলা উপস্থিত হন। মেয়েটা নিজের ছোট পরিবারকে পেয়ে ভীষণ খুশি। ওই দিনের ঘটনার পর আদা তাহমিনা খানের সাথে একটা কথা বলেনি, এমনকি একসাথে বসে খাবারও খায় না। একই ছাদের নিচে থাকলেও নিজের দূরত্ব বাড়িয়ে নিয়েছে। কিছু বলবে? আদা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে তৈরি হচ্ছিল, তখন খেয়াল করলো তার বউ পিছন ঘুর ঘুর করছে। মেয়েটার হাবভাব দেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো। আলো এক জায়গায় দাঁড়িয়ে মাথার চুলকে আমতা করে বলল, শাড়ি পরি। এই কথা শুনে আদার ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। আলো শুকনো ঢুক গিলে মিনমিন করলো, না মানে আপনার শাশুড়ি মা চাচ্ছিল আমি শাড়ি পরি। আদার কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, তবে শরীরের কোনো অংশ যেন উন্মুক্ত না থাকে, নয়তো এল ফল কেমন হবে সেটা তুমি জানোই। আলো মনে মনে ভেঙচি কাটলো। মুখে কিছু না বলে আলমারি খুলে একখানা জামদানি শাড়ি বের করে বিছানার উপর রাখলো। সেটা আবার আদার খুলে ভালো করে চেক করলো পাতলা কিনা। মানুষটার কাণ্ড দেখে আলো আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। পর মুহূর্তে বিরক্তি কণ্ঠে বলল, শাড়ি আপনাকে পরিয়ে দিই, তারপর দেখুন শরীরের কিছু অংশ দেখা যায় কিনা। আদার শাড়ি পর্যবেক্ষণ করে রেখে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বেশি কথা বললে কিন্তু শাড়ি পরা ক্যান্সেল। আলো আবার মুখ ভেঙচালো। কিছু না বলে হনহনীয় ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে দরজা দিয়ে একটা উকি মেরে বলল, বাইরে যান, আমি শাড়ি পরবো। আদার এক পলক তাকিয়ে চলে যেতে লাগলো। আলো মনে মনে ভাবলো, যাক ভদ্রলোক আছে। তবে তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আদার দরজা বন্ধ করে বিছানায় এসে পায়ের ওপর পা তুলে আরাম করে বসলো। পিছনে দুই হাত রেখে হালকা শৈলে হেলিয়ে দিয়ে ঘাড় কাত করে বইয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার এমন কিছু নেই যেটা আমার অদেখা। সো ঢং বাদ দিয়ে ভদ্র মেয়ের মতো এসে চুপচাপ শাড়ি পরো। আলো হতাশ হলো। বাধ্য মেয়ের মতো বেরিয়ে এসে শাড়ি পরতে শুরু করলো। সে অনুভব করতে পারছে অসভ্য লোকটা তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ছায়া দোতলায় এসে বড় আপুর কাছে যাওয়ার জন্য, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সে আর বিরক্ত করেনি। তাই নিচে যাচ্ছে। দুই হাতে লম্বা গ্রাউন্ড অংশ ধরে নিচের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নামছিল ছায়া। সেই সময় হঠাৎই কারোর বাহুর সাথে ধাক্কা খেয়ে আটকে উঠল। শৈলের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাওয়ার সময় খপ করে তার হাতের বাহু চেপে ধরল আগ্রগত। ছায়া নিচতলায় ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে জোরে জোরে শ্বাস নিল। তখন সে শুনতে পেল আভিজাত্যপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর, আর ওকে চলবে। পরবর্তী পার্ট ওই চ্যানেল আপলোড করা আছে, দেখে নিন।